লাখ অ্যালভিওলি থাকে প্রত্যেকটা লাংসে, মানে ঠিক আছে, প্রত্যেকটা লাংসে 1 লাখ করে অ্যালভিওলি থাকে, ঠিক আছে। তো ওটা লিখে দিলাম, প্রত্যেকটা লাংসে 1 লাখ করে অ্যালভিওলি রয়েছে। তাহলে কি কি বললাম সেটা দেখো। ট্রেকিয়া যেটা রয়েছে, যেটা বেন্ড পাইপ রয়েছে, ওটাই 3 ডিভিশন হয়, 3 বার ডিভিশন হয়, ঠিক আছে। একটা ডিভিশন বাইরে হয়, ওইটাকে ব্রঞ্চি বলা হয়। যখন ওটা ফার্স্ট মানে সেকেন্ড ডিভিশন বা লাংসের ভিতরে ফার্স্ট ডিভিশন হয়, তখন ওটাকে বলা হয় ব্রঞ্চিওল। যখন ব্রঞ্চিওলস আবার ডিভাইড হয়, তখন ওটাকে বলা হয় অ্যালভিওলি। তাহলে তুমি কি বলতে পারো, বেন্ড পাইপ ডিভাইডেড ইনটু ব্রঞ্চি, ব্রঞ্চি ডিভাইডেড ইনটু ব্রঞ্চিওলস, ব্রঞ্চিওলস ডিভাইডেড ইনটু অ্যালভিওলি, এইভাবেও বলতে পারো। বুঝেছো কিনা? তোমাকে দিয়েও দিতে পারে, এরকম অর্ডারে তোমাকে সাজিয়ে দিয়ে দিতে পারে, তখন তোমরা কিন্তু আনসার দেবে। ক্লিয়ার কিনা বলো? বোঝা গেল? তোমরা তখন আনসার দেবে। ফার্স্টে লিখবে কি, বেন্ড পাইপ, বেন্ড পাইপ থেকে ব্রঞ্চি, ব্রঞ্চি থেকে ব্রঞ্চিওলস, ব্রঞ্চিওলস থেকে অ্যালভিওলি। একই জিনিস ডিভাইড হয়ে হয়ে গেছে অনেকগুলো, মোটামুটি 1 লাখ করে অ্যালভিওলি থাকে প্রত্যেকটা লাংস। ঠিক আছে, এবার লাংসের ব্যাপারে আমরা চলে আসি। আমি বারবার বললাম বায়োলজিতে লেফট এটা, রাইট এটা, ঠিক আছে, উল্টো। এটা লেফট, এটা রাইট। বায়োলজি উল্টো হয়, কারণ কি, বায়োলজি যখন আসবে তখন তোমার কাছে এরকম করে ফিগার আসবে। আমার তো এটা লেফট, তাই না? তোমরা দেখছো আমাকে এবার, তো ছবি বইতে এইভাবে দেখবে, তো লেফট এই দিকে। অ্যাকচুয়ালি তুমি ভাবছো লেফট এই দিকে রয়েছে, কিন্তু তুমি তো দেখছো এরকম করে, তো তোমার মনে হচ্ছে এটা রাইট, তো তোমার দিক দিয়ে নাও, এই দিক দিয়ে যা। ঠিক আছে, তো এবার সেকেন্ড, এবার যেটা এলো ফিফথ নাম্বার টপিক, সেটা লাংস। তো লাংস এর ব্যাপারে, লাংস যেটা রয়েছে মেইন রেসপিরেটরি অর্গান রয়েছে, তার ব্যাপারে আমরা পড়ি। সব জিনিস অলরেডি ডিফাইন করে নিয়েছি আমরা, তো আর আমাদের খুব একটা ইয়ে হবে না। লাংস এর পিকচারও আঁকা রয়েছে মোটামুটি। 5 নম্বর, লাংস। আর ফার্স্ট যেটা হবে, স্টাডি অফ লাংস কি বলা হয়? লাংস এর স্টাডি কে কি বলা হয়? পালমোনোলজি। পালমোনোলজি। ওকে। ডক্টর যে হবে, এটা রিলেটেড যে ডক্টর হবে, সেটা বলা যাবে পালমোনোলজিস্ট, লাংস এর ডক্টর। ঠিক আছে, কত থাকে টোটাল? 1 পেয়ার লাংস প্রেজেন্ট ইন হিউম্যান বডি। হিউম্যান বডিতে একটা পেয়ার লাংস পাওয়া যায়, লেফট প্লাস রাইট। ঠিক আছে, দুটো থাকে। ওকে, এবার চলে আসে, এইদিকে লেফট হবে, এটাকে রাইট হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি কি করেছি? আচ্ছা, উল্টো আমাদের হিসাবে করে দিচ্ছি, সরি। এটাকে বড় করে দিই, এটাকে ছোট করতে হবে, কারণ এখানে যেটা থাকে সেটা এর তলায় হার্ট থাকে, ঠিক আছে। হার্ট থাকে, এখানে হার্ট থাকে, ঠিক আছে, হার্ট। সেই কারণে এটা স্মল, স্মল ইন সাইজ, এটা লার্জ ইন সাইজ, লার্জ ইন সাইজ। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিই। তো লেফট লাংস যেটা রয়েছে, লেফট লাংস যেটা রয়েছে স্মল থাকে, লেফট যেটা রয়েছে স্মল, এটা একটু বলতে ভুলে গেছি। রাইট যেটা হবে সেটা লার্জ, উল্টো ভেবে আমি বলে দিয়েছি। হার্ট এখানে থাকবে, তাই জন্য জায়গা থাকতে হবে হার্টের জন্য, সেই জন্য লেফট যেটা থাকে ছোট থাকে, রাইট বেশি বড় থাকে। ঠিক আছে, সাইজ। ওকে, টোটাল লেফট আর রাইট মিলে ওয়েট কত হয়? ওয়েট কত হয়? বলবে কি, ওয়েট যেটা রয়েছে লেফট প্লাস রাইট দুটো মিলে
মোটামুটি 1.3 থেকে 1.5 কেজি, 1.3 থেকে 1.5 কেজি। ঠিক আছে, কেজি। অ্যাডাল্ট পার্সনের বলছি। কালার কেমন থাকে? কালার অফ লাংস, লাংসের কালার কেমন থাকে? পিঙ্ক। ঠিক আছে, পিঙ্ক। লাংসের কালার পিঙ্ক। ঠিক আছে। মেমব্রেন আউটসাইড অফ লাংস, লাংসের আউটসাইড মেমব্রেন পাওয়া যায়, এটাকে কি বলা হয়? সালমোরা। ঠিক আছে। লেওরা। দেখো এখানে এই যে জায়গা রয়েছে, স্পেস, ঠিক আছে, এই স্পেস কে কি বলা হয়? এই যে এই স্পেস কে কি বলা হয়? দুটো লাংসের মাঝে যে স্পেস রয়েছে, স্পেস কে বলা হয় মেডিয়া স্টেনাম। মিডিয়া স্টেনাম। তাহলে লিখতে পারো, স্পেস বিটুইন টু লাংস কল্ড মিডিয়া স্টেনাম। ঠিক আছে, এটা এই জায়গায় রয়েছে, সেটা মিডিয়া স্টেনাম। মিডিয়া স্টেনাম। ওকে। মেন ফাংশন কি রয়েছে? লাংসের মেন ফাংশন কি রয়েছে? কালকে বলে দিয়েছি। ফাংশন কি হবে? ফাংশন অফ লাংস পিউরিফিকেশন অফ, পিউরিফিকেশন অফ ব্লাড। কিভাবে পিউরিফিকেশন করে? এক্সচেঞ্জ করে গ্যাস, এক্সচেঞ্জ অফ গ্যাসেস, গ্যাসেস মানে CO2 O2 কে কি করে? এক্সচেঞ্জ করে। মানে সোজাসুজি এটার মানে এটা হয়েছে, ইন কি করে? O2, আউট কি করে? CO2। এবার বলবে কি এটা কি হলো? নাক থেকে তো এয়ার গেল, নাক থেকে এয়ার, কিন্তু এরা লাংস এখানে যেটা নেবে সেটা O2, আর ছাড়বে কি? CO2। এখানে হাওয়ার গল্প না, হাওয়া যেটা রয়েছে সেটা, হাওয়া থেকে এরা O2 নিয়ে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে কি না? এয়ার থেকে O2 নিয়ে নেবে, ক্লিয়ার? ছেড়ে দেবে কি? CO2। এবার বলবে ও CO2 নেয় না? নেয়, কম পরিমাণে নেয়। তাহলে কি রকম হয় সেটা দেখো। এই যে অ্যালভিওলি বললাম না, এই অ্যালভিওলি, এটা একটা ব্যাগের মতন রয়েছে, এইরকম হয়। ঠিক আছে, এরকম হয়। এটা কি রয়েছে? এটা রয়েছে অ্যালভিওলি। ওকে, এটা হার্টের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে কি হয়? এর মধ্যে O2 আছে, এটা O2, O2 এলো, আর বাইরে কি হয়? CO2। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে যে এখানে O2-র পরিমাণ বেশি হয় CO2 থেকে। তাহলে যেই হাওয়া বেশি থাকবে সে ভিতরে থাকবে, যে কম হবে ওকে ঠেলে বাইরে বের করে দেবে। অ্যালভিওলি এটাই কাজ, O2 কে নিয়ে নেয় ভিতরে, আর CO2 কে ঠেলে বাইরে বের করে। বুঝেছো? অ্যালভিওলি থেকে এইটা কেস হয়। ঠিক আছে, আমরা যে নাক থেকে নিই এয়ার, সে এর মধ্যে কি কি থাকে? জেনারেলি তিনটে কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, O2 যেটা থাকে, O2 পরিমাণ 21%-এর কাছাকাছি রয়েছে, বাট এত হয় না, 20.9 কাছাকাছি। ঠিক আছে,
CO2 যেটা রয়েছে, CO2 যে পরিমাণ রয়েছে সেটা 0.03%। আর N2 যে নাইট্রোজেন রয়েছে সেটার মোটামুটি 78% থাকে এভারেজ। ঠিক আছে, এরকম থাকে, বাকি আলাদা অনেক কিছু আর থাকে। এটা হলো মেন। বুঝতে পারলে? এবার বলবে এখানে আছে কেন, CO2 এখানে এলো কোথায়? এখানে CO2 হলো আলাদা আলাদা অর্গেন, ঠিক আছে, অর্গেন থেকে CO2 এখানে আসে, ঠিক আছে, বা হাওয়া থেকে, আর হাওয়া থেকে আলাদা আলাদা অর্গেন থেকে CO2 এখানে ঢোকে। কিন্তু যেহেতু O2 বেশি থাকে তাই জন্য হাই প্রেসারের কারণ, তোমরা জানো কি হাওয়া সবসময় কোথায় যায়? হাই প্রেসার টু লো প্রেসার। যেখানে লো প্রেসার হবে হাওয়া ওখানে চলে যাবে, হাই প্রেসার যেখানে থাকবে ওখানে হাওয়া থাকবে না, হাওয়া লো প্রেসার দিকে চলে যাবে। তো এখানে কি হয়, এখানে হাই প্রেসার তৈরি হয়, আর বাইরে থাকে লো প্রেসার, তাই জন্য কি হয়, CO2 বেরিয়ে বাইরে। বুঝতে পারলে কি? ক্লিয়ার? এটা মোট ঘটনা। এই সময়টা কি হয়, এই এই যে অক্সিজেন রয়েছে না, সেই অক্সিজেন শরীরের ভিতরে কি করে, এই অক্সিজেন শরীরের ভিতরে যায় কোথায়, এ পাঠিয়ে দেয় লাংস সেলের কাছে। সেল কাছে থাকে কি, গ্লুকোজ। ঠিক আছে, সেলের কাছে কি থাকে, গ্লুকোজ। গ্লুকোজের ফর্মুলা কি রয়েছে, C6H12O6। এর সাথে কি হয়, অক্সিজেন রিয়েকশন আর রিয়েক্ট করে কার্বন ডাই অক্সাইড বানিয়ে দেয়। কি করে, CO2 আর প্লাস H2O, জল বানিয়ে দেয়। ঠিক আছে, আর জলটাকে ইউজ করে নেয় শুধু। আর এই প্রসেসে এনার্জি বেরিয়ে, এটিপি। এটিপি এটা রয়েছে এনার্জি। ঠিক আছে, এনার্জি মাথায় রাখবে, এটাকে বলা হয় কি, কারেন্সি অফ এনার্জি। কারেন্সি অফ এনার্জি, ঠিক আছে, এটিপি। আমি কি বললাম, গ্লুকোজ কে ভেঙে CO2 H2O প্লাস এনার্জিতে কনভার্ট করে দেয়, এই এনার্জি কি করে, সেল ইউজ করে। বুঝতে পারলে কি না? ক্লিয়ার? আর এই পুরো প্রসেসটাকে আমরা কি বলি, এই পুরো প্রসেসটাকে আমরা বলি রেসপিরেশন। ঠিক আছে, এটাকে বলি আমরা রেসপিরেশন। ওকে, এটাকে বলি রেসপিরেশন। বুঝতে পারলে কি না? রেসপিরেশনের যে ইকুয়েশন রয়েছে সেটাই রয়েছে গ্লুকোজ প্লাস O2 প্লাস CO2 প্লাস H2O প্লাস এটিপি। বুঝতে পেরেছো সবাই? ব্লাডটা কি হয়, ব্লাড সাথে CO2 মিক্স হয়ে যায়। ঠিক আছে, যখন এটা মিক্স হয়ে যায় তখন এটা ইমপিওর ব্লাড বলা হয়। ঠিক আছে, ওকে, এটা ইমপিওর ব্লাড, ইমপিওর আর ডিঅক্সিজেনেটেড। অক্সিজেনেটেড মানে এর মধ্যে অক্সিজেন নেই, জেনেটেড। ঠিক আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা আসে কোথায়, ইন্টার ইনটু অ্যালভেলি। এই যে এই অ্যালভেলি, অ্যালভেলিতে ইন্টার করে তারপরে কি করে, অ্যালভেলিটাকে শরীর থেকে বের করে। ঠিক আছে, অ্যালভেলি মানে লাংসটাকে কি করে দেয়, বের করে দেয়। নোংরা যে এটা ব্লাড রয়েছে, যেখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড যেটা রয়েছে সেটা আছে কোথায়, লাংসের ভিতরে, অ্যালভিলি। অ্যালভিলিতে ওর পরিমাণ কম হয়, এদিকে অক্সিজেন বেশি পরিমাণ থাকে, বাস ও ওকে ধাক্কা মেরে বের করে দেয়। আর বের করে বাইরে নাক দিয়ে বেরিয়ে যায়। বুঝতে পারলে কিনা? ওকে, তাহলে মোট কথা হলো কি, তাহলে তার মানে এটা হলো নাক থেকে একবার হাওয়া নিলাম আর একবার কি করলাম, হাওয়া বের করলাম, এই দুটোই ঘটনা চলতে থাকে। ঠিক আছে, তো নিতে সময় আমরা এয়ার নিই, কিন্তু ছাড়তে সময় যেটাই অ্যালভিলি ধাক্কা দিয়ে বের করে দেয় সেটা CO2 বেরিয়ে যায়। বুঝতে পারলে কিনা? তো আমরা এটাই দেখবো কি, দুটো প্রসেস আমাদের বডিতে কন্টিনিউয়াস চলতে থাকে, সেটা হচ্ছে ইনহেল, একটা বলা হয় ইনহেল মানে ইন হওয়া,
আর একটাকে বলা হয় এক্সহেল। এক্সহেল মানে আউট। ইনহেল এক্সহেল দুটো। যখন এয়ার ইন করে, এয়ার ইন হয়, ঠিক আছে, ইন হতে সময় কি কি থাকে তোমরা জানো। এই CO2 পরিমাণ রয়েছে 0.03%, ঠিক আছে, এটা তো জানো। O2 কত এর সাথে যায়, হাওয়ার সাথে, বলো O2 যায় কত, 21%। ভালো কথা। যখন এটা আউট হয় না, যখন আউট হয় তখনও কিন্তু অক্সিজেন বেরোয়, আর তখনও কিন্তু CO2 বেরোয়, কিন্তু তখন CO2 পরিমাণটা বেশি। তখন CO2 বেরোয় 3 থেকে 4%, আর অক্সিজেন বেরোয় বডি থেকে 16%। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? 5% অক্সিজেন কোথায় গেল, 21% নিলাম, 5% এখানে লিখতে পারো 5% অক্সিজেন অ্যাবসর্ব বাই সেল অফ আওয়ার বডি, সেলস অফ আওয়ার বডি। বুঝতে পারলে কিনা? তো আমরা যেটা ভাবছি কি সব কটা অক্সিজেন 21% ইউজ করে নিচ্ছি, তা না। আমরা মাত্র 5% অক্সিজেন ইউজ করি, বাকি আমরা 16% আবার বের করে দিই CO2 সাথে। বুঝতে পারলে কিনা? যখন হাওয়া আসে তখন লাংস কি হবে, এই জায়গায় কি হবে লাংস, যখন হাওয়া ঢুকলো তখন এটা এক্সপ্যান্ড করবে, ঠিক আছে, এক্সপ্যান্ড করবে মানে সেল, মানে স্প্রেড হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যখন হাওয়া বেরোবে, এক্সহেল হবে, তখন কি হবে, লাংস কন্ট্রাক্ট, মানে সিকুয়ে ছোট হয়ে যাবে, বুঝেছো? তার মানে এখানে লাংস এর সাইজ কি হবে, তো এটা সাইজ লার্জ হবে, এখানে সাইজ কি হবে, সাইজ স্মল হয়ে যাবে, স্মল হয়ে যাবে, ছোট্ট হয়ে যাবে। বুঝতে পারলে কিনা? এই সময় এই ডায়াফ্রাম যেটা রয়েছে, ডাইরেকশন, ডাইরেকশন অফ ডায়াফ্রাম কোন দিকে হবে, ইন ডাউনওয়ার্ড হবে। চাইলে একবার প্র্যাকটিস করো, শ্বাস নাও, দেখো নিচে, এটা বডি নিচের দিকে যাচ্ছে, শ্বাসটা নাও ভিতরের দিকে নিয়ে দেখো একবার সবাই ট্রাই করে, ডাউনওয়ার্ড দিকে যাচ্ছে পেটের নিচে অ্যাবডোমেন পার্টটা। আর ডাইরেকশন অফ ডায়াফ্রাম ইন আপওয়ার্ড ডাইরেকশন। যখন বলেন ডাক্তার শ্বাস ছাড়ো, তার মানে কি ডায়াফ্রাম উপরে দিকে যাচ্ছে, ওরা এটাও চেক করে কি শ্বাস নিচ্ছে তখন ডায়াফ্রাম নিচের দিকে যাচ্ছে, শ্বাস ছাড়ছে তখন ডায়াফ্রাম উপরের দিকে যাচ্ছে। ডায়াফ্রাম কি হয়, ডায়াফ্রাম কিছু নয়, এখানে থাকে, এই যে এইরকম, এটাকে ডায়াফ্রাম বলা হয়, ঠিক আছে, এটাকে, এটাকে ডায়াফ্রাম বলা হয়, ঠিক আছে, এটাকে কি বলা হয়, ডায়াফ্রাম, বুঝলে? ডায়াফ্রাম এটাকে বলা হয় ডায়াফ্রাম, ঠিক আছে, জাস্ট লাংস এর নিচে ডায়াফ্রাম পাওয়া যায়। এটা মাস্কুলার অর্গান রয়েছে, কি রয়েছে, মাস্কুলার, এর মধ্যে কোনো হাড় থাকে না, মাস্কুলার অর্গান আছে। তো আমি এটারই কথা বললাম, যখন তোমরা শ্বাস নেবে তখন এটা নিচের দিকে যাবে, যখন শ্বাস ছাড়বে তখন উপর দিকে যাবে। বুঝতে পারলে কি? হ্যালো, বোঝা গেল? মুছে দেবো, তাড়াতাড়ি বলো।
নেক্সট, রেসপিরেশন রেট। রেসপিরেশন রেট কত? তো অ্যাডাল্ট মধ্যে আলাদা হয়, আর চাইল্ড মধ্যে আলাদা। চাইল্ড মধ্যে মোটামুটি 20 টাইমস হয়, 40 মিনিট পার মিনিট। বড় যখন হয়ে গেলে তাহলে এটা কমে যায়, 13 থেকে 14 টাইমস পার মিনিট। ঠিক আছে, এটা হয় রেসপিরেশন রেট। ওকে, রেসপিরেশন বলছি, রেসপিরেশন রেট কে মেজার কিভাবে, এটাকে মেজার কিভাবে? মেজার বাই, ঠিক আছে, মেজার বাই একটা ইনস্ট্রুমেন্ট হয়, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট হয়, মেজার বাই ইনস্ট্রুমেন্ট ইউজ করে পরীক্ষা। এই ইনস্ট্রুমেন্টের নাম কি? স্পাইরোমিটার। কি রয়েছে? স্পাইরোমিটার। ঠিক আছে, পরীক্ষাতে আসবে, তোমাকে জিজ্ঞেস করবে টাইডাল, টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম অফ লাংস। লাংস ফার্স্টে আগে এটাই বুঝতে হবে টাইডাল ভলিউম অফ লাংস কত হয়, যদিও আমি বলে দিচ্ছি টাইডাল ভলিউম যেটা 500 মিলিলিটার। বাট এই 500টা কি, কিছু না। এখনই যে দেখলে না, ইনহেল প্লাস এক্সহেল, দুটোকে একসাথে মিলিয়ে দিলে টোটাল যা হয় ভ্যালু, সেটাকে বলা হয় টাইডাল ভলিউম। ঠিক আছে, টাইডাল ভলিউম যেটা রয়েছে, ইনহেল এক্সহেল টোটাল মিলিয়ে একসাথে কত হয়, 500। লাংসের যেটা ভলিউম রয়েছে সেটা 500। ওকে, তোমাকে জিজ্ঞেস করবে ওমেন রেসপিরেটরি পিগমেন্টের নাম, তো মাথায় রাখবে হেমোগ্লোবিন। হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন তাকে শর্টে HB বলা হয়। ঠিক আছে, কারণ হিমোগ্লোবিন আমাদের শরীরে কি করে, অক্সিজেনকে ক্যারি করে, আর অল্পটা CO2 কে ক্যারি করে। ওকে, বুঝতে পেরেছো? এটা পিগমেন্ট রয়েছে, সবার মধ্যে আলাদা আলাদা পিগমেন্ট হয়, বাট আমাদের মধ্যে যেটা রয়েছে হিমোগ্লোবিন রয়েছে। মোলাস্কা, ঠিক আছে, মোলাস্কা তুমি শুনে, মোলাস্কা শ্রেণী যেটা রয়েছে সেকেন্ড নাম্বার সব থেকে লার্জেস্ট কিংডম রয়েছে। এর মধ্যে যে ব্লু কালার ব্লাড, কি হয়, ব্লু কালার ব্লাড হয়। আমাদের মধ্যে যেটা রয়েছে সেটা হিউম্যানের মধ্যে রয়েছে, সেটা রেড হয়, রেড ব্লাড হয়। ঠিক আছে, কিন্তু মোলাস্কাতে ব্লু কালার ব্লাড হয়। এর মধ্যে যে পিগমেন্ট পাওয়া যায়, পিগমেন্ট যার কারণে এটা ঘটানো হয়, মানে ব্লু কালার হয়, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। কি এদের ব্লু কালার হওয়ার পিছনে রয়েছে হিমোসাইন। কি রয়েছে, পিগমেন্টের নাম রয়েছে হিমোসাইন। ঠিক আছে, হিমোসাইন পরীক্ষাতে অনেকবার জিজ্ঞেস করে ফেলেছে কি হিমোসাইন ব্লু কালার ব্লাড, কারো একটা দিয়ে দেবে, অপশন দিয়ে দেবে কি এর মধ্যে ব্লু কালার কেন হয়, মোলাস্কা শ্রেণী কোনো একটা দিয়ে দেবে নাম। যাই হোক, তোমার এবার এখানে কনফিউজ হবে, এটার কেন হলো, ওটার কেন, যে কোনো অ্যানিমালের নাম হতো হোক না, যদিও ওটা ব্লু কালার রয়েছে তার মানে ওর মধ্যে হিমোসাইনিক রয়েছে পিগমেন্ট। আনসার তোমাকে অ্যানিমালের নাম দেখে না, তুমি দেখবে ব্লাড ব্লু কালার রয়েছে তার মানে হিমোসাইনিন পিগমেন্ট, রেড কালার রয়েছে মানে হিমোগ্লোবিন রয়েছে, বুঝলে, রেড কালার রয়েছে মানে হিমোগ্লোবিন রয়েছে। বুঝতে পারলে? ক্লিয়ার? এক্সাম্পল যদি যদি এক একটা এক্সাম্পল দিয়ে দেবে, ফেমাস এক্সাম্পল দিয়ে দেবে, বলে দেবে অক্টোপাস, অক্টোপাস বলবে অক্টোপাসেস বলো, অক্টোপাস যেটা রয়েছে সে মোলস্কার শ্রেণী রয়েছে, মানে মোলস্কা কিংডম রয়েছে। তো মোলস্কা কিংডমে তো অক্টোপাসে কেন ব্লাড ব্লু কালার হয় তোমাকে জিজ্ঞেস করবে, তুমি বলবে হিমোসাইনিন পাওয়া যায় পিগমেন্ট, তাই অপশনতে থাকবে হিমোসাইনিন। ক্লিয়ার?
মুছবো? আচ্ছা। মুছে দেবো? দেখো আগের অনেক কিছু জিনিস পড়িয়েছে কিনা জানি না। ব্রেন পড়িয়েছি তোমাদেরকে? ব্রেন পড়িয়ে মনে হয় পড়ানো হয়ে গেছে, হ্যাঁ, তাই কি? হ্যাঁ, হ্যাঁ, ব্রেন হ্যাঁ, পড়ানো। হ্যাঁ। হ্যাঁ, তো ব্রেনটা আমি বলেছিলাম রেস্পিরেশন যেটা রয়েছে সেই ইনভলেন্টারি অ্যাকশন রয়েছে। আর ইনভলেন্টারি অ্যাকশন কে কে কোন পার্ট ব্রেনের রেগুলেট করে? রেসপিরেশন যেটা রয়েছে সেই ইনভলেন্টারি অ্যাকশন রয়েছে। আর আমি বলেছিলাম ভলেন্টারি অ্যাকশন, যেমন কি হাঁচি আসা, কখনো স্বপ্ন দেখা, এসব ভলেন্টারি। ইনভলেন্টারি যেমন রেসপিরেশন, এই অ্যাকশন কে কে রেগুলেট করে? রেগুলেটেড বাই ব্রেনের কোন পার্ট করে? মেডুলা অবলঙ্গেটা, ঠিক আছে? মেডুলা অবলঙ্গাটা পার্ট অফ ব্রেন, তাই না? এটা বলেছিলাম, মনে আছে? আমি জানি না মনে আছে কি। ব্রেথিং রেট, শ্বাস নেবা শ্বাস ছাড়া, এটা কন্ট্রোল কে করে? আমি বললাম না এখনই, শ্বাস যখনই নেবে ইনহেল করবে নিচের দিকে, ছাড়বে উপরের দিকে, কি ডায়াফ্রাম যাবে। তো ব্রেথিং রেট কন্ট্রোল কে করে? কন্ট্রোল বাই ডায়াফ্রাম, ঠিক আছে? মোটামুটি আমাদের অনেক কিছু জিনিস শেষ করতে, কিছু কিছু নোট রাখো। লাংস রিলেটেড কি কি ডিজিজ হয়? লাংস রিলেটেড ডিজিজ। ফার্স্ট একটা জিনিস জেনে রাখো, ইউপেরিয়া। ঠিক আছে, ইউপেনিয়া যেটা হয়েছে, ইউপেনিয়া মানে হয় নর্মাল রেসপিরেটরি রেট। এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে অনেক সময়, ইউপেনিয়া কি রয়েছে। এটা কোনো ডিজিজ নয়, বাট জিজ্ঞেস করে দেয় ইউপেনিয়া কি। তো আমি যেটা আগে বলেছিলাম না, একটা হেলদি পার্সনের জন্য, অ্যাডাল্ট পার্সনের জন্য সেটা কি রয়েছে, রেসপিরেটরি রেট 13 থেকে 14 বার হয়, আর বাচ্চার মধ্যে কত হয়, 20 বার। তো যে নর্মাল হেলদি পার্সনের জন্য 13 থেকে 14 বার হয়, এটাকে ইউপেনিয়া বলা হয়। এটাও জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে। এটা রোগ নয় কিন্তু, রোগ এর পরে আমি লিখছি। রোগ এর পরে লিখছি, 1 নম্বর যেটা ডিজিজ রয়েছে সেটা রয়েছে হাইপোনিয়া। হাইপোনিয়া, এবার তুমি নিজেই বুঝে গেলে হাইপোনিয়া কি হবে বলো। হাইপোনিয়া, একটা হাইপো, বেশ। একটা হাইপার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, হাইপোটা কম, হাইপারটা হুম, বেশি। হ্যাঁ। তো এখানে যেটা হবে, নর্মাল না হয়ে ডিক্রিজ হয়ে, ডিক্রিজ হয়ে যাবে রেসপিরেটরি, মানে 13-14 থেকে কম হয়ে যাবে, ঠিক আছে? এখানে ইনক্রিজ হয়ে যাবে, এটা রোগ। এবার বুঝতে পেরে গেছো আশা করি, কি নর্মাল যেটা রেট হয় সেটাকে তো বলা হয় ইউপেনিয়া। যখন ওটা বেশি হয়ে যায় তো হাইপোনিয়া, মানে ডিক্রিজ হয়ে যায়, সরি কম হয়ে যায়, তো রেট 13-14 থেকে কম হয়ে যাবে প্রতি মিনিট, তাহলে ওটাকে বলবো হাইপোনিয়া। যখন বেশি হয়ে যাবে তখন হাইপারনিয়া, ঠিক আছে? হাইপারনিয়া, ওকে। তারপর 3rd নম্বর যে রোগ হবে সেটা হবে অ্যানক্সিয়া। অ্যানক্সিয়া, ঠিক আছে?
অ্যানক্সিয়া কি বলা হয়? যখন টিস্যুর মাঝে অক্সিজেন থাকবে না, নো অক্সিজেন বিটুইন টিস্যু, মানে টিস্যুর মধ্যে যদি অক্সিজেন না যায় সেল ডেড হয়ে যাবে, সেল মরে যাবে। বুঝলে? এটাই তো হচ্ছিল কোভিড-19 টাইম। কোভিড-19 টাইম তো এটাই ঘটনা ঘটছে। বুঝতে পারলে কিনা? নেক্সট দেখো। ব্রনচিটিস। ব্রনচিটিস এটা কি রয়েছে? অ্যাকচুয়ালি এটা যারা স্মোকিং করে ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যায় কি ব্রঞ্চি, ব্রঞ্চিস যেটা রয়েছে সে ব্লক। কারা? স্মোকার। ঠিক আছে, ওকে। হাই ফেভার, 5 নম্বর যে রোগ রয়েছে এটাই, হাই ফেভার। হাই ফেভার এটা কি রয়েছে? পলেন গ্ল্যান্ড। ঠিক আছে, যদি মাইটস গুলো যেটা রয়েছে, ওয়েন মাইটস বা পলেন গ্ল্যান্ড ইন্টার ইনটু লাং অ্যান্ড ইনফেক্টেড, সোজাসুজি বলতে পারো কি বাইরে থেকে জিনিস এসে কি করবে, লাংকে ইনফেকশন করে দেবে, তখন ওটাকে হে ফিভার বলা হয়। লাংস এর রিলেটেড রয়েছে, তোমাদেরকে এত কিছু জিজ্ঞেস করবে না, সোজা জিজ্ঞেস করবে হে ফিভার ডিজিজ কিসের রিলেটেড আছে, রেসপিরেটরি ডিজিজ আছে। ঠিক আছে, লাংস এর রিলেটেড। 5 নম্বর, ব্ল্যাক লাংস। ব্ল্যাক লাংস, লাংস কালো হয়ে যাবে কখন হবে? যারা কয়েল বা ইন্ডাস্ট্রি বা সিমেন্ট মাইন্ড, সিমেন্ট বা কয়লা বা কোন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ওয়ার্কার রয়েছে, তাদের কি হয় ভিতরে কয়লা যে ডাস্ট গুলো থাকে সেগুলো ঢুকে যায়, ফেলফাটাকে ব্ল্যাক করে দেয়। বুঝেছো? মানে লাংস কে ব্ল্যাক করে দেয়। সিলিকোসিস, সিলিকোসিস, সিলিকা ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার রয়েছে, ওয়ার্কার অফ সিলিকা ইন্ডাস্ট্রি, সিলিকা ইন্ডাস্ট্রি তাদের সিলিকোসিস হয়ে যায়। ঠিক আছে, হোয়াইট লাংস, হোয়াইট লাংস কার হয়? কোটা ইন্ডাস্ট্রি, ওয়ার্কার অফ কোটার ইন্ডাস্ট্রি, যে ডাস্ট পার্টিকেল গুলো ভিতরে যাবে আর তার কারণে যে লাংস ইনফেক্টেড হবে ওটাকে হোয়াইট লাংস বলা হবে। বুঝেছ? Clear? এটা ছিল এত কিছু তোমাদের, এই পুরোটা ছিল রেসপিরেটরি শেষ। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম শেষ, একদিনই শেষ করে দিলাম। এবার সার্কুলেটরি সিস্টেম শুরু হবে। চলো, টাটা। যাদের ফিস ডিউ রয়েছে তারা ফিস পে করে দেবে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি বলছি, ফেব্রুয়ারি তো করে দেবে, মার্চে যাদের ডিউ রয়েছে তারাও করে দেবে। চলো, টাটা, গুড নাইট। গুড নাইট স্যার। এটা স্যার কি এন্ড হয়ে গেল? হ্যাঁ, পুরো শেষ। আমি দিয়ে দেবো নোট সকালবেলা দিয়ে। ঠিক আছে। আর আর স্যার কালকে ওই কিডনিটাও এন্ড হয়ে গেছে তাই তো?
হ্যাঁ, ওটা কালকে শেষ হয়ে গেছে। কি দিন এক্সপ্রেসরি সিস্টেম কালকে শেষ করে দিয়েছিলাম, ওটা নোট অলরেডি প্রোভাইড সকালেই করে দিয়েছি। ঠিক আছে। না না, ঠিক আছে, আমি দেখছি, ঠিক আছে। কালকে হ্যাঁ, কালকে রেজিস্ট্রেশন যে রেসপিরেটরি সিস্টেম হয়েছে তার নোট প্রোভাইড করে দিয়েছি। ঠিক আর আছে স্যার, ঠিক আছে। এক্সপিরেটরি সিস্টেমের পুরো কোশ্চেনটাও দিয়ে দিয়েছে, রেলওয়েতে যতগুলো আস্ক করা হয়েছে তিন সব কোশ্চেন দিয়ে দিয়েছি, একবার দেখে নিন। ঠিক আছে। কিছুটা হ্যাঁ ফ্যাক্ট স্যার। রয়েছে, ওটা মুখস্থ করতে স্যার হবে একটা তোমাদেরকে কোশ্চেন বারবার। আছে, তোমাদেরকে হ্যাঁ বলো। রেলওয়েতে পরীক্ষা কবে হবে? কিসে? রেলওয়ে? হ্যাঁ। রেলওয়ে পরীক্ষা সম্ভবত এপ্রিলের শেষের দিকে হতে পারে। ঠিক স্যার। আছে। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো, এত যখন খরচা করছো, একটা টেক্সট বুক থেকে মক টেস্ট নিয়ে তারপরে ডেইলি এক একটা করে মক টেস্ট মারতেই পারো। সব তো পড়িয়ে দিচ্ছে, একটু মক টেস্ট মারলে কি অসুবিধা? মক টেস্ট মারলে অনেকটা ইমপ্রুভ হবে। ঠিক আছে। সেকশনের প্রচুর পরিমাণে 300, 400, 500 টাকাতে দেয় পুরো 2-3 বছরের জন্য না। ওগুলো একটু মক টেস্ট মারতে থাকে, তাহলে ওটা হ্যাঁ হ্যাবিটও স্যার, হবে, এবার এবার মক শুরু করবো। অ্যানালাইসিসও করতে পারবে। মক না করলে হবে না, মকের অভাবেই কিন্তু মার্কসটা কমছে, এটা মাথায় রাখো। এখন 90-95 করে দিচ্ছে, কারণ আমি তো সব পড়িয়ে দিচ্ছি, আমি তো ওটা কনসেপ্ট পড়িয়ে দিচ্ছি, বাকি যে একটু নতুন যে একটা ফ্যাক্ট চলে এলো, ফ্যাক্ট কোথায় থেকে তুমি পারবো? ওটা তো আমি পড়াতে পারবো না, সবকিছু তো আমি পড়ানো আমার কাছে মুশকিল। যেটা কোনো রিলেশন নেই সেটা তো পড়ানো যাবে না, ওটা তো তুমি ওখানেই পেয়ে যাবে না। বারবার মক হ্যাঁ মারবে, হ্যাঁ, তোমার কনফিডেন্স বিল্ড ওইগুলো আপ হবে যখন পর্যবেক্ষণ না আশি করলে নব্বই হবে না। হ্যাঁ, এটা করো। সব এত টাকা যখন খরচা করছো, আরো 400-500 টাকা খরচা করো। ঠিক আছে। আর ডেলি একটা মক টেস্ট মারো তুমি, বসে থেকো না। ঠিক আছে। আর ঠিক বাকি আছে আমি স্যার। তো নিয়েই